বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণী রসায়ন বিজ্ঞান অংশে এখন আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আমি কয়েকটি মৌল নিয়ে কথা বলছি। একটি হলো, তুমি পর্যায়ক্রমে মৌলগুলো একটু লিখো। 11 নম্বর মৌল সোডিয়াম, তার পাশেই লেখো 12 নম্বর মৌল ম্যাগনেসিয়াম, এরপরে লেখো 19 নম্বর মৌল পটাশিয়াম, 20 নম্বর মৌল ক্যালসিয়াম। স্যার আমি প্রতীক দিয়ে লিখতেছি স্যার। হ্যাঁ, প্রতীক দিয়ে লেখো, এখন তো পুরোটা লেখার দরকার নাই। ওকে, এখন তার নিচে যাও। তার নিচে গিয়ে লেখো হলো তোমার 13 নম্বর মৌল অ্যালুমিনিয়াম। আমি এখন 13 নম্বর বলিচ্ছি, কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম নম্বর আর হয়তো বলা হবে না। তোমাকে বুঝে নেওয়া লাগবে বা তোমাকে বিষয়টা ঠিক করে নেওয়া লাগবে। 13 নম্বর কি বললাম? অ্যালুমিনিয়াম। 14 নম্বর হলো সিলিকন, 50 নম্বর হলো স্টেনাম, জি স্যার। এরপরে 15 নম্বর মৌল হলো ফসফরাস, 16 নম্বর হলো তোমার সালফার। জি স্যার। হ্যাঁ, এরপরে লেখো 26 নম্বর মৌল লোহা, জি স্যার লিখছি। তারপরে 27 নম্বর মৌল হলো তোমার কোবাল্ট। তো চেক করে নেই। 27 নম্বর, হ্যাঁ কোবাল্ট। তারপরে 28 নম্বর মৌল হলো তোমার নিকেল। লিখছ? 24 নম্বর মৌল হলো ক্রোমিয়াম, সিআর ক্রোমিয়াম। জি স্যার। হ্যাঁ, এই কয়টার ইলেকট্রন বিন্যাস তুমি শুধু লিখবা। আমি তোমাকে এই ইলেকট্রন বিন্যাস লেখার জন্য 4 থেকে 5 মিনিট সময় দিচ্ছি। তুমি লেখা হলে আমাকে তুমি ইনফর্ম করবা যে স্যার আমার লেখা হয়েছে, আর তারপরে আমি তোমাকে এই রুলসটা শেখাবো, এবং এই রুলসটা শেখানোর সময় আমার ওই ইলেকট্রন বিন্যাসটা কাজে লাগবে। ঠিক আছে? তুমি শুধু তোমার খাতায় লিখবা, এখানে লেখার দরকার। খাতায় লিখে আমাকে শুধু কনফার্ম করবা স্যার আমার লেখা হয়েছে। আচ্ছা স্যার। এখন তাহলে আমাকে একটু ইনফর্ম করো, এখানে আজকে যে পড়াটা হবে, এই পড়ার শিরোনাম হলো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আমি যে মৌলগুলোর কথা বলছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এদের দেখো তো সবারই সর্বশেষ শক্তি স্তরে এস এস ব্লকটা আছে না? জি স্যার, তাই তো আছে তো স্যার। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে এস আছে, এবং এসটা এমন একটা ব্লক যে ওই নম্বরে আর কেউ নাই। যেমন সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের সর্বশেষ আছে 3s1 3s2, ঠিক কি? এই থ্রির কিন্তু আর কেউ নাই, থ্রির এস পিউ নাই, ডিউ নাই। ঠিক বললাম? জি স্যার, এটাই ঠিক আছে স্যার। আচ্ছা, একটু খেয়াল করো, তোমার গ্রুপ 1 এর মৌলের বৈশিষ্ট্যই হলো যে ওখানে এস এস থাকবে, কিন্তু এস এর সাথে আর কেউ থাকবে না, অর্থাৎ 3 এর কোনো সাথী থাকবে না। 4 নম্বর হলে 4 এর কোনো সাথী থাকবে না। খুবই সূক্ষ্মভাবে এটি খেয়াল করবা।
যে 3 আছে কিন্তু 3-এর কোনো সাথী নাই, 4 আছে 4-এর কোনো সাথী নাই, 5 আছে 5-এর কোনো সাথী নাই। মানে স্যার লাস্টে ও একাই আছে, আর হ্যাঁ কোনো হ্যাঁ আছে, নাই। এটাই কিন্তু মূল অপশন। এটা কিন্তু ক্লিয়ার এখন। তাহলে এস ব্লকের বেলায় নিয়ম জি কিন্তু স্যার। এটাই। এবং এটা তুমি খেয়াল করো যে পর্যায় সারণীতে তোমার মৌলের অবস্থান নির্ণয়ের 1 নম্বর থিমটা এটা ফিল আপ করছে। দেখো ভালো করে খেয়াল করো, 1 নম্বর নিয়মে দেখো কি বলা আছে। এই তো 1 নম্বর নিয়ম, এখানে পড়ে দেখো। এটাই মূল, এই লাইন আমি যা পড়ালাম এটারই হলো মূল সারমর্ম এটা। জি স্যার, এটাই আছে এখানে। আচ্ছা, তুমি যদি এইভাবে যদি এটা করতে পারো তাহলে ইনশাল্লাহ একের এর কোনো ব্যতিক্রম নাই, আপাতত কোনো ব্যতিক্রম নাই। 2 নম্বরে আসো। 2 নম্বরে অরবিটাল, 2 নম্বরের সদস্য কারা? আমি সদস্যগুলোর নাম বলে দিচ্ছি। অ্যালুমিনিয়াম, তুমি যেগুলো লিখছো আর কি, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এই 4টে লিখছো, লেখনি? জি স্যার, এটা লিখছি। এই 4-এর দেখো সবারই সর্বশেষ শক্তি স্তরে কক্ষপথটা হলো পি কক্ষপথ। স্যার অ্যালুমিনিয়াম, সিলিকন, আরেকটা স্যার কি? আর হলো স্টেনাম, সালফার। সালফার স্টেনাম। লিখছো কি? স্টেনাম মানে হলো 3, জি স্যার, সালফারটা লিখছি। জি সালফার স্যার। 16, স্টেনাম হলো তোমার 50। জি স্যার। পি আছে। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তর দেখো পি আছে, একটারও ব্যতিক্রম হবে না। জি স্যার। আচ্ছা, সব করে দেয় স্যার পি। পি আছে, যে স্তর পি ঠিক সেই স্তরে দেখে একটা করে এস আছে। যদি 3p হয় তাহলে 3s আছে, 4p হলো 4s আছে। জি স্যার, এটা হচ্ছে স্যার, যেমন স্যার সিলিকনে 3p আছে, হচ্ছে 3s আছে। তাহলে 3pও আছে, 3s আছে। তাহলে এই যে এস এর এই যে জি মানে স্যার। তোমার তাহলে তুমি 1 আর 2 এর মধ্যে পার্থক্য কিভাবে করবা? দেখো 1 নম্বর নিয়মে কিন্তু শুধু এস আছে, কিন্তু এস এর কিন্তু আর কেউ নাই। আর 2 নম্বরে কিন্তু এসও আছে, পিও আছে, এবং সর্বশেষ আছে পি। জি স্যার। আচ্ছা, স্যার বিষয়টা কি, তার মানে মানে লাস্টের কক্ষপথে পি? হ্যাঁ আমি বিষয়টা তো মানে ব্যাখ্যা স্যার অবশ্যই দেবো। আমি আমি আগে আমার কথাটা শেষ করি। হ্যাঁ, তুমি আগে ভেতরে ঢুকলে হবে কি, তুমি যেটা হয়তো অনুমান করছো তার চেয়ে ভিন্ন কিছু হয়ে যাবে। একটু না শোনো ধৈর্য জি স্যার, দিয়ে, মানে গোলমাল। আমি আগে 3টে নিয়ম বলি। হ্যাঁ, বলার পরে তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করার সুযোগ পাবা। এমনও হতে পারে 3টে পড়ার পর আর হয়তো প্রশ্ন করার তোমার দরকার নাও হতে পারে। ইনশাল্লাহ দেখো আগে, হ্যাঁ আগে একটু ঠান্ডা মাথায় দেখো। কারণ এই নিয়মটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটি তুমি একবার বুঝে উঠলে এটি আজীবন তোমার এই প্রশ্নে ব্যবহার করতে পারবা, এবং এটি তোমার খুবই ভালো একটা মানে আইডিয়া তৈরিতে সাহায্য করবে। আচ্ছা আমি আসি, এই সবারই তোমার এস এবং এই যে পি যা আছে, পি এবং এস যোগ করে 10 যোগ করে দাও। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পি আছে কয়টা? পি আছে কয়টা বলো তো? একটা না? জি স্যার, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পি একটা পি আছে লাস্টে। একটা, আর এসে আছে 2টা না? জি স্যার, এসে 2টা আছে। তাহলে পি আর এস যোগ করে 10 যোগ করো, কত হয়? 2 আর 1 3 10 13 হয়। 13। দেখো তো অ্যালুমিনিয়াম 13 নম্বরে আছে। জি স্যার, আসলে তো স্যার 13 নম্বরে। আচ্ছা এটাই এখন তো তুমি লিখলাম। একটু কঠিনটা যাও, আমি বাকিগুলো তুমি খালি মিলায় নাও। এই যে তিনত দেখো, 3 স্টেনাম, দেখো ওখানে, ওখানে এসে আছে হলো, এস আছে 2টা আর পি আছে 2টা। জি স্যার, আছে, তাহলে পি দুই আছে দিয়ে 2টা। 4 না?
এস আর পি মিলে স্যার 2 2 4 এখন 10 যোগ করো, এস আর পি মিলে 14। দেখো তো 14 নম্বরে আছে, জি স্যার আছে তো স্যার, মিলছে কি? মিলে তাহলে গেছে। 2 নম্বর নিয়ম বুঝিছো? জি স্যার 2 নাম্বারটা বুঝতে পারছি। তুমি একবার শেষ লাইনটা পড়ে দেখো, ওই 2 নম্বর নিয়মের। আচ্ছা স্যার আমি পড়ে দেখতেছি। ওকে, ফাইন। 3 নম্বর নিয়ম, 3 নম্বরের জন্য পরে লাস্টে যেগুলো দিছি সবাই ডি ব্লকের মৌল। ওকে, কোন ব্লকের বলো তো? জি স্যার। আচ্ছা, স্যার ডি ডি ব্লক। ব্লকের মৌলের বৈশিষ্ট্য সর্বশেষ কক্ষপথে ডি আছে, ডির সাথে দেখো এস আছে, খুব ভালো করে খেয়াল করো, জি স্যার ডি আছে। ডির সাথে এস আছে, আছে কি? তাহলে ডি আর এস যোগ করবো, আর জি কিছু স্যার করা আছে। লাগবে না। 6 আর 2 8। মিলাও, যে কোনোটা মিলাও, দেখো ইনশাল্লাহ মিলবেই। স্যার ফেরামেটটা দেখলে তো হবে স্যার, তাই না? হ্যাঁ, অন্যগুলো দেখো না, কে ফেরাম, নিকেল, কোবাল্ট, ওগুলো দেখো 100% ইনশাল্লাহ মিলবে। ক্লিয়ার কি? জি স্যার এখন স্যার ক্লিয়ার, মিলে একদম গেছে স্যার। ক্লিয়ার। আশা করি যে ইনশাল্লাহ তোমার ক্লিয়ার হওয়ার কথা। এখন তুমি প্রশ্ন করতে পারো। এখন এই স্যার আমি বিষয়ে, এই নিয়ম হ্যাঁ, থেকে এই একবার বিষয় দেখে বা নিতে এই পারবো সেই স্যার। জাতীয় সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। জি স্যার। স্যার আমি একবার পড়ে দেখতে পারি স্যার নিয়মগুলা একটু একবার? হ্যাঁ হ্যাঁ, বইয়ে কেন দেখতে পারো না? তোমার বই তো তোমার ডিসপ্লেতে তো আমি রাখছি, অবশ্যই দেখো। জি স্যার আমি পড়ি। আমরা এখন দেখবো ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। আমরা কিছুক্ষণ আগে ইলেকট্রন বিন্যাস দেখলাম, সেখানে একটু খেয়াল করছি কিনা যে ইলেকট্রনের স্তর যতগুলো, এর পর্যায় ততগুলো হয়। অর্থাৎ তুমি যতগুলো ইলেকট্রনের স্তর এখানে খুঁজে পাবা, এর পর্যায় কিন্তু ততগুলোই হবে। তুমি যদি এখানে একটু দেখো, এই যে নিচে যেমন পটাশিয়ামের দেখো তো ইলেকট্রনের স্তর হলো 4টা, দেখো 4টা না? 4s1, খেয়াল করছো কি? হ্যালো? হ্যাঁ শাফিন, তুমি মনে হয় যুক্ত হয়েছো। জি স্যার যুক্ত হয়েছে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, দেখো এখানে আমরা এখন যেটা পড়তে যাচ্ছি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এটার মূল কথাগুলো কি? মূল কথাগুলো এরকম যে ইলেকট্রন বিন্যাস কিভাবে পর্যায় সারণীর পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। ফার্স্ট দেয়া আছে যে তুমি পর্যায় নির্ণয় করা। পর্যায় নির্ণয় করতে গিয়ে আমরা সাধারণত দেখি যে ইলেকট্রনের যে বিন্যাস, এখানে ইলেকট্রন গুলো কিভাবে বিন্যস্ত আছে দেখা যাচ্ছে যে ইলেকট্রন বিন্যাসে 4টি ইলেকট্রনের স্তর দেখা যাচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে। তুমি নিজেও লিখছো, দেখো ইলেকট্রনের স্তর 4টাই আছে। তাহলে 4টা যদি ইলেকট্রনের স্তর থাকে, তাহলে এর পর্যায় কয়টা হবে? 4টা না? আর পর্যায় বের করার জন্য জি সবচেয়ে স্যার ভালো 4টা। ভালো শর্টকাট উপায় কি? এই যে এখানে 2 3 4 লেখা হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? স্যার 2 3। স্যার লাস্টেরটা যোগ করা 3p আর 4s এরটা, মানে মূল 6 কথা আর হলো 1। 4টাই কিন্তু সবচেয়ে বড়, ভালো করে দেখো। শোনো, সামনে যেগুলো লেখা হচ্ছে সহগের মতো করে, আসলে এটা তো সহগ না, ওটা হলো কক্ষপথের নম্বর। জি স্যার। তাহলে এখন তুমি বলো, এই কক্ষপথের নম্বর ধরে যদি লেখা হয় তাহলে সবচেয়ে বড় কোনটা?
4 স্যার 4s1 মানে শক্তিটা বড়। জি স্যার 4টা বড়। না না, এটা তো শক্তি স্তরের নম্বর বোঝাচ্ছে, শক্তি না। 4s1 শক্তি স্তরের নম্বর জি বোঝাচ্ছে। স্যার নম্বর। হ্যাঁ, এখানে সেটাই দেওয়া আছে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসে তুমি দেখবা যে ইলেকট্রনের স্তর যতগুলো তার পর্যায়ে ততগুলো। এটা নিয়ে কোনো প্রবলেম আছে? এটার কোনো ব্যতিক্রম নাই? না স্যার প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আসো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তার শ্রেণীর সংখ্যার সাথে সমান অথবা সামঞ্জস্যপূর্ণ। নিশ্চয়ই তোমার এতক্ষণে পড়া হয়েছে শ্রেণী বের করা। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তার শ্রেণী নির্ণয়ে কি সহায়ক না? জি স্যার শ্রেণী নির্ণয় স্যার এখানে শ্রেণী তো স্যার বুঝতে পারলাম না। ওমা, শ্রেণী মানে সারণী, পর্যায় সারণী কয় নম্বর শ্রেণীতে আছে এটি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বোঝা যায় না? ও ও স্যার হ্যাঁ হ্যাঁ স্যার শ্রেণী মানে তো ওইটাই। হ্যাঁ স্যার বোঝা যায়। শ্রেণী মানে তো সারণী। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পর্যায়ও নির্ণয় করতে পারছি, শ্রেণী নির্ণয় করতে পারছি। তাহলে পর্যায় সারণী কি একটা মৌলের যাবতীয় বৈশিষ্ট্য গুলোকে নিয়ন্ত্রণ করতেছে না? জি স্যার বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। ওকে, তাহলে এটার উপর এই ডিপেন্ডেবল অবস্থাটা হয়ে হয়ে যাওয়ার অর্থই হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসই তার পর্যায় সারণীর মূল ভিত্তি হয়ে উঠবে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই পর্যায় সারণীতে মৌলের অবস্থান সহ অন্যান্য রাসায়নিক ধর্মগুলো আমরা ব্যাখ্যা দিতে পারি। জি স্যার। এখন দেখো, এটা ইদানিং পরীক্ষায় বেশ আসতেছে। ঠিক আছে, তোমার ব্যাখ্যাগুলো এর আলোকে তুমি আরো বেশ কিছু ব্যাখ্যা ইনশাল্লাহ লিখতে পারবা। হ্যাঁ, এরপরে দেখো হলো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। প্রথম এখানে যে ব্যতিক্রম নিয়ে আলোচনা আছে সেটা হলো হাইড্রোজেনের অবস্থান। এই যে হাইড্রোজেন, এটা কখনো বৈশিষ্ট্যটা মেলে হলো তোমার হ্যালোজেনের সাথে 17 নম্বর, কখনো এর বৈশিষ্ট্য মেলে হলো তোমার গ্রুপ 1 এর সাথে। আমি ঠিক আছে, গ্রুপ 1 এর সাথেও মেলে, হ্যালোজেনের সাথেও মেলে। জি স্যার। স্যার আমি একটা জিনিস স্যার মাঝে মাঝে ভুলে যাই যে মানে স্যার কোনটা গ্রুপ কোনটা পর্যায়।